তোমার কাছে যে নয়নের 30,000 টাকা আছে সেটা দাও, খুব দরকার, সকালেই লাগবে। ওটা আপনার ছেলে রেখে গেছে, ফিরে এসে দরকার হবে বলে। ওর ব্যবসার টাকা। তোর কাছে অত কিছু জানতে চাইনি, টাকাটা দিবি কিনা বল। কালকেই আপনার ছেলে ফিরবে, ওর কাছ থেকেই চেয়ে নেবেন, আমি দিতে পারবো না এখন। এবার শাশুড়ি আমার গালে ঠাস ঠাস করে জ্বর কষিয়ে দিল। ময়না এসে আমার চুলের মুঠি ধরে বলল, আগে টাকাটা বের কর, তারপর তোর খবর নিচ্ছি। খুব বার বেড়েছিস না, হ্যাঁ ভিখিরির মেয়ে কোথাকার। তোমার দাদা ফেললে টাকাটা চেয়ে নিও। আমি কেমন করে দেব বলো, টাকাও সাবধানে রাখতে বলেছে, এসে দরকার হবে বলেছে। তুই সোজা কথায় যখন বুঝবি না তখন বাঁকা পথ তো ধরতেই হবে। আপনারা শুনছেন বইটই স্টোরিজ, কথার ডাকঘর। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং আমাদের সমস্ত গল্প শুনে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন। আজ কথার ডাকঘরে সুদীপ্তা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প মালিনী। গল্প পাঠে রিতম, বিভিন্ন চরিত্রে মঞ্জরি, নর্মদা, অরুণিতা, সার্থক, সায়ম এবং সৌরভ। শুরু হচ্ছে আজকের গল্প মালিনী। নয়ন আজ তার বন্ধু পলাশের সাথে গিয়ে মেয়েটাকে দেখে এসেছে, আর দেখে সাথে সাথে বিয়ের জন্য কথা দিয়েছে মালিনীর মাকে। অবশ্য এর পরিণতি তাদের বাড়িতে কি ভয়ানক হতে পারে নয়নের সেটা অজানা নয়। তবুও সে এই ঝুঁকিটা নিল, কারণ সে নিজে থেকে উদ্যোগ না নিলে তার আর বিয়ে দেবে না কখনো কেউ। সেদিন রাতে নয়ন বাড়ি ফিরে এসে মাকে জানালো সে মন্দির বাজারের মেয়ে মালিনীকে বিয়ে করতে চায়। মালিনীর মাকে সে কথা দিয়ে এসেছে, ওরা বিয়ের তোড়জোড় শুরু করছে। বিয়ের কথা বলতেই বাড়িতে যেন ঝড় বয়ে গেল। নয়নের মা কমলা আর বোন ময়না দুজনেই একসাথে তেড়ে উঠল। তাদের দুজনের একটাই কথা, ওই হাভাতে ভিখিরি বাড়ির মেয়ে এ বাড়ির বউ হতে পারে না। বাপ নেই, দাদা একটা পাড় মাতাল, তার বোন নাকি এ বাড়ির বউ হবে। তুই এটা ভাবলি কি করে? আমাদের পরিবারের কোনো মান সম্মান নেই নাকি? অন্যদিকে ময়নার বর যতীন আবার এক কাঠি ওপরে থাকে সবসময়। কি আর করা যাবে বলো, শালাবাবুর এর থেকে ভালো মেয়ে আর কোথায় জুটবে। দেখতে দেখতে বয়স তো হলো 33 বছর। এতদিন তোমরা কোনো উদ্যোগ নিলে না, তাই তো সে নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছে। ভিখিরির মেয়ে হলেও শুনেছি নাকি মালিনী খুব রূপসী। তা তুমি তাকে চিনলে কেমন করে শুনি? আমাকে বিয়ে করবার আগে বুঝি তাকে দেখেছিলে? মনে হয় ভিখারি বাড়ির মেয়ে বলে তাকে বিয়ে করনি, তাই না? নইলে তার রূপের খবর জানলে কেমন করে? ময়নার কথার উত্তরে যতীন কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু যতীনের উত্তর শোনার প্রবৃত্তি আর হল না নয়নের। সে তার নিজের ঘরে ঢুকে পড়ল। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই চোখ পড়ল দেওয়ালে ঝোলানো বাবার ফটোটার দিকে। ফটো থেকে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে, যেন বলতে চাইছে, এবার তোর নিজের কথা ভাব নয়ন, এ সংসারে তোর কথা ভাবার কেউ নেই রে, তোর এই সংসারে কোনো দাম নেই। বাবার ফটোটার দিকে তাকিয়েই
নয়নের বুকের ভিতরটা কেমন টনটন করে ওঠে। বাবার কথা খুবই মনে পড়ে নয়নের। এই সংসারে তাকে ভালোবাসত একমাত্র বাবা। সে বাবার খুব বাধ্য ছিল ছোট থেকেই। বাবা যখন চোখ বুঝলেন, নয়নের পড়াশোনাও শেষ হয়নি। তারপর সব ছেড়ে সেই 22 বছর বয়স থেকে বাবার রেখে যাওয়া ব্যবসা সামলানো, বোনের বিয়ে দেওয়া, দোতলায় ঘর তোলা, সংসারের হাজারটা সমস্যা সব একা হাতেই সামাল দিয়েছে নয়ন। সারাদিন পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে এক গ্লাস জল এগিয়ে দেওয়ার লোকও নেই। খেতে চাইলে তবেই খেতে দেবে। অথচ ভগ্নিপতি যতীন সারাদিন নিষ্কর্মা হয়ে বসে বসে চব্যচস্য লেজ্জ পেয়েও খেয়ে চলেছে তার শাশুড়ির দয়ায়। 4 বছর হলো বিয়ে হয়েছে ময়নার। নিজেই নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছিল, যদিও নয়ন খরচ করেই বোনের বিয়ে দেয়। অথচ একটা দিনের জন্য সে শ্বশুরবাড়ির ঘর করেনি। বিয়ের কদিন পরেই সে বরকে নিয়ে সোজা বাপের বাড়িতেই উঠল। ওই শ্বশুরবাড়ির এক গোষ্ঠী লোকের সাথে সে নাকি থাকতেই পারবে না। আর মা তাতে যেন আহ্লাদে গদগদ হয়ে গেল। কোনো দিন মেয়েকে জোর করে শ্বশুরবাড়ি পাঠানোর চেষ্টাও করেনি। আর যতীনও কোনো দিন এ বাড়ি থেকে চলে যাবার কথাও ভাবেনি, কারণ বসে বসে আয়েশ করে 4 বেলা খাওয়া জুটবে আর কোথায়। তাছাড়া বউ আর শাশুড়ির আদর যত্ন তো কম নয়, সেটাই বা কোথায় পাবে সে। কাজকর্মের চেষ্টাও সে করেনি কোনোদিন। বড় শালাবাবুর রোজগারের পয়সায় ভালোই আছেন। মাঝখানে একবার নয়ন বলেছিল যতীনকে তার ব্যবসার কিছুটা ভার নিতে। তাতে মা যেন তেড়ে উঠেছিলেন। তোর এত সাহস হয় কি করে? বাড়ির জামাইকে খেটে খাবার কথা বলছিস? ছি 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 ছি, দুবেলা দুটো খেতে দিস বলি এত গুড়? আমি এখনো বেঁচে আছি, সেটা ভুলিস না। আসলে মা তার নামে এই বাড়িটার কথাই বলতে চায় সব সময়। অথচ সংসারটা চলে নয়নের খাটুনির পয়সায়। এমনকি বাড়ির দোতলাও নয়ন করিয়েছে, কিন্তু সেসব মনে করিয়ে দিলে বাড়িতে টেকা দায় হবে নয়নের। এমনিতেই তার জীবন অতিষ্ঠ করে তোলে বাড়ির 3 জন মিলে। সেই থেকে নয়ন আর ওই সব নিয়ে কথা তোলে না কোনোদিন। সেই কোন সকালে বেরোয়, রাতে ঘরে ফেরে। রাতটুকু সে শান্তিতে বাড়িতে কাটাতে পারলেই বাঁচে মনে হয়। নয়নের মাঝে মাঝে মনে হয় সে কি মায়ের নিজের ছেলে না, সৎ ছেলে? কে জানে। বোন জন্মের পর সে একটু রোগাভোগা ছিল বলে তাকে তুলোয় মুড়ে রাখত সবসময়। তারপর থেকে নয়নকে শুধু হেলাফেলাই করে যেত মা। বোন একটু বড় হতেই তার যত রকম কাজের বোঝা তাকেই চাপাত। ঠিকঠাক কাজ করতে না পারলে এজন্য মারধরও কম খায়নি সে। বাবা তাকে বুঝতো অনেকটা। ছোটবেলা থেকেই বড় চুপচাপ ছিল নয়ন, আর বাবা তাকে বেশি ভালোবাসত বলে তাকেও কম কথা শোনাতে ছাড়ত না মা। বাবা অবশ্য তাতে খুব একটা গ্রাহ্য করতেন না সেই সব। মায়ের অনেক কিছুর থেকে আড়াল করতেন নয়নকে, কিন্তু তার অকাল মৃত্যুর পর সব যেন এলোমেলো হয়ে গেল। ব্যবসার সমস্ত ভার তার উপর পড়ল, বা বলা যায় ভার নিজের কাঁধে নিতে বাধ্য হল। নইলে সংসার চলবে কেমন করে? পড়াশোনা বিসর্জন দিয়ে সংসারের চাকাটাকে সচল রাখবার জন্য ব্যবসায় লেগে পড়ল। কিন্তু ময়নার 7 বছরের বড় দাদার বিয়ে নিয়ে কারো মাথা ব্যথা নেই। দেখতে দেখতে 33টা বসন্ত সে পার করে ফেলল। নয়নের ইচ্ছা করে তার পাশেও কেউ একজন থাকুক, তার সাথে সুখ দুঃখের কথা বলবে, যে বাইরে থেকে ফিরলে 1 গ্লাস জল এগিয়ে দেবে। কিন্তু বাড়ির কোনো লোক এ নিয়ে কোনো উচ্চবাচ্চা করে না। কয়েকদিন আগে নৌকো করে ফিরছিল, সেদিন দেখা হয়েছিল তার পুরনো বন্ধু পলাশের সাথে। ও মন্দির বাজারেই থাকে। কথায় কথায় যখন শুনল নয়ন এখনো বিয়ে করেনি, তখন একটা মেয়ের কথা বলল তাকে, তাদের গ্রামের মেয়ে মালিনীর কথা। বড় ভালো মেয়ে জানিস, ও একদম আমার নিজের বোনের মতো। তোর তো এখনো বিয়ে হয়নি, তাই বলছিলাম তুই যদি ওকে বিয়ে করিস খুব ভালো হয় রে।
মেয়েটা বড্ড কষ্টে আছে রে, বাপ নেই, গরিব বিধবা মা আর মাতাল দাদা আছে সংসারে, আর দেখতেও সুন্দরী। ভয় হয় কোনদিন ওর দাদা হয়তো মদের বোতলের বিনিময়ে ওই মালিনীকে কোন শয়তানের হাতে তুলে দেবে। তুই যদি বিয়ে করে ওকে বাঁচাস, ঈশ্বর তোর ভালো করবেন রে ভাই। মালিনীর মতো মেয়ে হয় না রে, বলছি শোন। নয়ন পলাশের সাথে গিয়ে একদিন দেখে এলো মালিনীকে। সত্যি পছন্দ হওয়ার মতোই মেয়ে। আর ওদের সংসারের যা হাল, দুবেলা তাদের পেট ভরে খাবার জোটে কিনা সন্দেহ। নয়ন ওখানেই বিয়ে করবে কথা দিয়ে এলো। মালিনীর মাকে বলল, আমি আপনার মেয়ে মালিনীকে বিয়ে করব পরের মাসেই। ওর মা নয়নকে অনেক আশীর্বাদ করলেন। যদিও মালিনীর থেকে বয়সে 10-11 বছরের বড় হবে নয়ন, তবুও তাতে কি যায় আসে? নয়নের মতো ছেলে তো লাখে একটা মেলে। পলাশ মালিনীর মাকে নয়নকে নিয়ে একদম পাকা কথা দিল। বিয়ের কদিন আগেই নয়নের মা যখন আবারও বললেন ওই মেয়েকে তিনি মেনে নেবেন না, তখন নয়ন শান্ত স্বরেই বললে, তাহলে আমায় অন্য ব্যবস্থা করতে হবে, কারণ আমি ওর মাকে কথা দিয়েছি। কথার খেলাপ করি কি করে? কি ব্যবস্থা করবি তুই শুনি? বিয়ে করে অন্য কোথাও রাখতে হবে মালিনীকে, এ বাড়িতে যখন মানবেই না কেউ। এবার যেন জোঁকের মুখে নুন পড়ল। কমলা রাজি হলো বিয়ে মেনে নিতে, কারণ নয়নের রোজগারের পয়সায় তাদের এত রমরমা। নয়ন বউ নিয়ে বাড়ি থেকে চলে গেলে তাদের হাঁড়ির হাল বেহাল হবে। জামাইটা তো কোনো কমের নয়, একটাও কাজ করে না, বসে বসে খায় আর হুকুম জারি করে। কমলা আর ময়না ভেবে নিল একবার মালিনী আসুক এই বাড়িতে, তারপর তো সবটাই ওদের হাতে থাকবে। নয়ন তো সেই সকালে বেরোয় আর রাতে বাড়ি ফেরে, কত আর বউকে পাহারা দেবে। পরের মাসেই নয়নের সাথে মালিনীর বিয়ে হয়ে গেল, খুব সাদামাটাভাবে। মা নয়নের বউকে বরণ পর্যন্ত করেননি, শরীর খারাপের অজুহাত। বিয়ের পর সংসারের যাবতীয় কাজ মালিনীর কাঁধে চাপিয়ে দিলেন কমলা। কোনো কাজের লোক নেই, মা মেয়ে শুয়ে বসে দিন কাটায়, আর মালিনী খেটে মরে। তবু তার মুখের হাসিটুকু অটুট থাকে। সে যে তার স্বামীর ভালোবাসা পেয়েছে, একটা নিশ্চিন্ত আশ্রয় পেয়েছে, নিজের একটা সংসার হয়েছে, সেটাই তার পরম সৌভাগ্য বলে মনে হয়। রাতের বেলায় সে যখন দোতলায় তার শোবার ঘরে শুতে আসে, তখন ঘড়িতে রাত 12টা বাজতে যায়। ঘেমে নিয়ে মালিনী একাকার হয়ে থাকে তখন। নয়ন মালিনীরই শাড়ির আঁচল দিয়ে সমস্ত ঘাম যত্ন করে মুছিয়ে দেয়। মালিনী সারা রাত স্বামীর বুকে মাথা রেখে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। এইভাবেই একটা বছর পেরিয়ে যায়। মালিনী সন্তান সম্ভবা হয়, যদিও বাড়ির কেউ খুশি হয় না এই খবরে, বিশেষ করে ময়না। তার এতদিন বিয়ে হয়েছে অথচ তার কোনো সন্তান নেই, আর দাদা বিয়ে করেই ছেলের বাপ হবে। ঈশ্বরের এ কেমন বিচার! ময়না যেন জ্বলতে থাকে খবরটা শুনেই, আর তাতে ইন্ধন জোগাতে থাকে যতীন। এমনিতেই মালিনীকে নয়ন মাথার মণি করে রাখে। বাচ্চা কাচ্চা হলে তো আর কথাই নেই, দাম আরো বেড়ে বেড়ে যাবে। তখন তো তাদের কপালে অনেক দুঃখ আছে। এ বাড়ির অন্ন তখন উঠল বলে। নয়ন এইবার মালিনীর জন্য একজন কাজের লোক ঠিক করে দিল। সকাল থেকে রাত অবধি কাজ করে নিজে বাড়ি ফিরে যাবে। কাজের বউ লক্ষ্মীদি। কারণ এই অবস্থায় মালিনী একা হাতে কত কাজ করবে। তাতে অবশ্য কমলা আর ময়না তাকে কথা শোনাতে ছাড়ছে না, যদিও মালিনী এসব নিয়ে স্বামীর কাছে কোনো নালিশ করে না। শাশুড়ি আর ননদ ইচ্ছে মতো কাজের লোককে নিজেদের কাজে আটকে রাখে। শাশুড়ি লক্ষ্মীদিকে তার গা হাত পা এসব টিপে দিতে বলে, ময়না রোজ তার বরের আর নিজের জামা কাপড় কেচে দিতে বলে, ঘর দোর ঝাড়ামোছা করতে বলে। মালিনী সব বুঝেও চুপ করে থাকে, জানে ওই দুজনের সাথে এসব নিয়ে কথা বলে লাভ নেই, ওরা এরকম করবেই। মালিনীকে ওরা দুজনেই সহ্য করতে পারে না।
এর কয়েকদিন পর একদিন রাত্রে বাড়ি ফিরে নয়ন মালিনীকে বলল, আমাকে কদিনের জন্য একবার বাইরে যেতে হবে ব্যবসার কাজে। জানো, একটা বড় অর্ডার পেয়েছি আমি, অনেক টাকার ব্যাপার। তোমাকে কোথায় যেতে হবে গো? কাছাকাছি কোথাও? কলকাতা যাবে বুঝি? কলকাতা নয় মালিনী, অনেক দূর যাব। তোমার মন খারাপ হবে না? কদিন আমাকে ছাড়া থাকতে হবে তোমায়। ও মা, তুমি তোমার কাজের জন্য এদিক ওদিক তো যাবেই, তাতে মন খারাপ হবে কেন? আমি পরশু পাটনায় যাব। তুমি থাকতে পারবে তো এই কদিন মালিনী? তোমার অসুবিধে হবে না তো? পাটনা শুনেই মালিনীর মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেল। বেচারা বুঝতেই পারেনি নয়নকে এত দূর যেতে হবে। সেটা খেয়াল করেই নয়ন বলল, আচ্ছা, তুমি এই কদিন না হয় তোমার মায়ের কাছে গিয়ে থাকো, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। কিন্তু মালিনী তাতে রাজি হলো না। সে এখানেই থাকবে বলল। ঠিক আছে, কটা দিনের তো ব্যাপার, ঠিক চলে যাবে, তুমি ওসব নিয়ে ভেবো না। আর শোনো, তোমার কাছে না আমি 30,000 টাকা রেখে যাব, সাবধানে রাখবে কিন্তু, এসেই দরকার হবে টাকাটার। নয়ন মালিনীর হাতে টাকাগুলো দিল। এবার হাত মুখ ধোয়ার জন্য নয়ন ঘরের বাইরে আসতেই দেখল তার মা দরজার বাইরে চুপ করে দাঁড়িয়ে আছে, কান পেতে। নয়ন দেখে অবাক হলো, এভাবে লুকিয়ে দাঁড়িয়ে কেন আছে মা? তাদের কথা শুনছিল। কিছু বলবে মা? এত রাতে এখানে দাঁড়িয়ে আছো যে? কমলা একটু ঘাবড়ে গিয়ে তোতলাতে থাকে। না না, মানে তুই পাটনা কখন বেরোবি সেটাই জানতে চাইছিলাম। অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়ো, আমি ঠিক জানিয়ে দেবো কখন বেরোবো। নয়নের মনে হলো তার মা বোধহয় রোজই এভাবে ঘরের বাইরে আড়ি পাতে তাদের কথাবার্তা শোনার জন্য। বোনার মা নয়ন পাটনা যাবে শুনে তাকে এটা ওটা কত কি আনতে বলল তাদের জন্য। মালিনী শুধু বলল, তুমি ভালোই ভালোই ফিরে এসো, আর আমি কিছুই চাই না। নয়ন রওনা দিল পাটনার উদ্দেশ্যে, কিন্তু ওর মনটা পড়ে রইল এখানে। আসার সময় মালিনীর মলিন মুখটা তাকে খুব কষ্ট দিল। এই কটা দিন তাকেও তো মালিনীকে ছাড়া কাটাতে হবে। পাটনার কাজ শেষ করে 5 দিন বাদে নয়ন তার বাড়ি ফিরল, আর ফিরেই দেখল তার জীবনটা একেবারে ছারখার হয়ে গেছে। আগের রাতেই চরম সর্বনাশ হয়ে গেছে বাড়িতে। সে শুনল গতকাল মাঝরাতে বাড়িতে ডাকাত ঢুকে লুটপাট করেছে, আর মালিনী বাধা দিতে গেলে তাকে খুন করেছে। সবাই অল্প বিস্তর চোট পেয়েছে, তবে সে মারাত্মক কিছু নয়। যতীনের মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। নয়নকে বাড়ি ফিরতে দেখেই তার মা আর বোন আছাড়ি পিছাড়ি খেতে লাগলো। আমাদের ঘরের লোককে এভাবে মেরে ফেললো। ওদের বিলাপের মাত্রা যত বাড়ছে নয়নের মাথা যেন আর কাজ করে না। মাত্র 5 দিন বাড়ি ছিল না সে, তাতেই এত বড় সর্বনাশ হয়ে গেল। কারোর তো কিছুই হয়নি, শুধু মালিনীর প্রাণটা গেল। কি দরকার ছিল ওর ডাকাতদের বাধা দেওয়ার? নয়ন এবার কি নিয়ে বাঁচবে? শুধু মালিনী নয়, তাদের অনাগত সন্তানকেও তো সে হারালো। নয়ন একেবারেই ভেঙে পড়ে। থানা থেকে পুলিশ এসে শোনে পিছন দিকের দরজা দিয়ে ডাকাত ঢুকেছে, কারণ ওই দরজা খোলা খুব সোজা। যতীন দারোগাকে বলে, কাজের লোক ঠিক করে দরজা দেয়নি, তাই ওরা ওখান দিয়েই ঢুকেছে। ডাকাতরা কি করে জানবে আজই কাজের লোক ঠিক করে দরজা দেবে কিনা? নিশ্চয়ই কারো কাছ থেকে খবর পেয়েছিল। আপনাদের কাউকে সন্দেহ হয়? কোনো শত্রু আছে নাকি? দারোগার কথায় যতীন দুদিকে মাথা নাড়ল, কোনো উত্তর দিল না। দারোগা কাজের বউকে অনেক জিজ্ঞাসাবাদ করল। সে তো সকালে আসে, রাত 8টার মধ্যেই ফিরে যায় বাড়ি। পুলিশ কিছুই সন্দেহজনক ব্যাপার পেল না। নয়ন মনে মনে ভাবল,
আচ্ছা, আমাদের বাড়িতে ডাকাত আসার কারণটা কি হতে পারে? আমরা তো কোনো অর্থেই বড় লোক নই, এক সাধারণ মধ্যবিত্ত পরিবার। ডাকাত এসে কি পাবে এখানে? দারোগা যতীনের কাছে জানতে চাইলেন, আপনাদের বাড়িতে ডাকাত পড়লো অথচ সব জিনিস পরিপাটি রয়েছে, এটা কি করে হলো? ওরা ডাকাতি করে চলে যাওয়ার পর সব গুছিয়ে রেখেছেন বুঝি? হুজুর, ওরা ঢুকতেই আমি হাত জোর করে মিনতি করেছিলাম, বাড়িতে যা আছে আমরাই সব দিয়ে দিচ্ছি, দয়া করে কাউকে প্রাণে মারবেন না আর ভাঙচুর করবেন না। ওদের সামনেই আলমারি খুলে আমরা সব বের করে দিয়েছিলাম, যা ছিল আমাদের। তা কি কি দিয়েছেন ওদের? আমার বউয়ের যাবতীয় গয়না, আমার কাছে 1000-5 টাকা ছিল, সেটাও দিয়েছি। আমার শাশুড়ি মাও দিয়েছেন কিছু, কিন্তু মুশকিল হলো মালিনী কিছুতেই দিতে চাইছিল না, ঘরে ঢুকতেই দেবে না ওদের। একজন ডাকাত তখন খেপে গিয়ে ওর পেটে ছুরি চালিয়ে দিল। তারপর অবশ্য ওরা ঘরে ঢুকে আলমারি খুলে সব টাকা পয়সা গয়না নিয়ে নিয়েছে, মাঝখান থেকে প্রাণটা গেল বেচারার। তা ডাকাতদের কেউ দেখেছেন? চেহারার বর্ণনা দিতে পারবেন আপনারা? সবার মুখ গামছায় ঢাকা ছিল, আর সবাই বাঙালি, বাংলায় কথা বলছিল। পুলিশ এবার মালিনীর দেহটা তুলে নিয়ে চলে গেল। নয়ন ফ্যাল ফ্যাল করে শুধু চেয়েই রইল। মনে হচ্ছিল ছুটে গিয়ে ওর দেহটা জড়িয়ে ধরে বলে, আমায় ছেড়ে তুমি কোথায় যাচ্ছ মালিনী? কেন এটা করলে? কেন? তুমি একবারও আমার কথাটা ভাবলে না? ফিরে এসে তোমায় না দেখতে পেলে আমার কি অবস্থা হবে? কেন তুমি টাকা গয়না বাঁচাতে গেলে? এবার আমি বাঁচবো কেমন করে? তোমাকে ছাড়া আমি বাঁচবো কেমন? তোমার সাথে আমাদের সন্তানও যে বাঁচলো না মালিনী, সব শেষ, আমার সব শেষ হয়ে গেল, সব। দেওয়ালে টাঙানো দুজনের বিয়ের ফটোর ভেতর দিয়ে মালিনী তার দিকে তাকিয়ে যেন হাসছে। এখন ওই ফটো দেখেই দিন যাবে নয়নের, আর সারা জীবন ধরে চোখের জল ফেলবে। বালিশে মুখ গুঁজে আজ শুয়ে থাকলো নয়ন, নিঃশব্দে চোখের জলে বালিশ ভিজতে লাগলো। আজ তার খাওয়া হলো না, কেউ তাকে খেতে ডাকলও না, অথচ ওরা দিব্য খেলো তিনজনে। আজ কতদিন হয়ে গেল নয়ন বাড়ি থেকেই বের হয় না, কিছুই ভালো লাগে না। কাদের জন্য তার এত পরিশ্রম? ভালোবাসার মানুষটা তো তাকে ছেড়ে চলেই গেছে। আর কি হবে এত অর্থ উপার্জন করে? আলমারির লকারে 30,000 টাকা ছিল, মালিনীর সামান্য গয়না ছিল। নয়ন তাকে বানিয়ে দিয়েছিল ওই গয়না, এখন কিছুই নেই, সব ডাকাতরা নিয়ে গেছে। অথচ ওই কটা জিনিস বাঁচাতে গিয়েই প্রাণ হারালো বোকা মেয়েটা। মাত্র 1.5 বছরেই সবকিছু শেষ হয়ে গেল। বাকি জীবনটা কি নিয়ে থাকবে নয়ন নিজেও জানে না। আজকাল ঘুমের মধ্যে নয়নের মনে হয় রোজ রাতে কেউ যেন ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আধো ঘুম চোখে তাকালেই দেখে এক ছায়া মূর্তি তার পাশেই বসে রয়েছে, অথচ চোখ মেলে তার দিকে তাকালেই সুধাও। রাতে টেবিলের ওপর জলের গ্লাস রাখা থাকে, ঠিক সেই আগের মতোই। এটা তো মালিনী ছাড়া আর কেউ করতে পারে না। নয়ন মনে মনে ডাকে সারাক্ষণ, তুমি ফিরে এসো মালিনী, আমি তোমাকে ছাড়া একা একা আর থাকতে পারছি না। তোমাকে ছাড়া আমি বাঁচবো কেমন করে? না হলে তুমি তোমার কাছে আমাকে নিয়ে যাও আমাকে। ফিরে এসো মালিনী। এ বাড়ির অন্য সবাই খুব ভয় ভয় থাকে। মালিনী নাকি ওদের সবাইকে ভয় দেখায় সারাক্ষণ। রাতে ঘুমোতে গেলে এক ছায়ামূর্তি ঘুরে বেড়াতে থাকে ঘরময়। সেই ছায়ামূর্তি আবার সারা রাত ধরে কাঁদে আর ঘুরে বেড়ায় সারা বাড়ি।
নয়ন চুপ করে শোনে, জানে তার কাছে মালিনী আসে, আর তাকে ভালোবেসেই আসে রোজ রাতে, তাকে ভয় দেখাতে নয়। সেদিন রাতে নয়নের জ্বর হলো। রাতে ঘুমের মধ্যেই মনে হলো তার কপালে কেউ জলপট্টি দিচ্ছে। আরামে ঘুমিয়ে পড়ল সে। ঘুম থেকে উঠে নয়ন দেখল তার গায়ে চাদর চাপা দেওয়া। এটা তো শোয়ার সময় দেওয়া ছিল না। আর মালিনী ছাড়া আর কে তার প্রতি খেয়াল রাখবে? তার প্রতি মালিনীর এত ভালোবাসায় চোখে জল চলে এলো নয়নের। সে চলে গিয়েও তার কর্তব্য করতে ভোলেনি। পরদিন মা নয়নকে জানালো, সংসারের ভাড়ারে টান পড়েছে, আর কতদিন এভাবে চলবে? শোকতাপ ভুলে এবার তো রোজগারের ধান্দায় বেরোতে হবে। আর কোনো টাকা পয়সা নেই আমার কাছে, পেট তো মানবে না। নয়ন কোনো উত্তর দিল না। আজকাল সে বেশি কথাই বলতে চায় না। ভেবেই রেখেছিল কাল একবার সে বেরোবে, কারণ বাইরে অনেক টাকা আদায়ের ব্যাপার আছে। পরদিন খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরোলো নয়ন। সারা দিন পরে বাড়ি ফিরে দেখে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। সে খেয়ে বেরিয়ে যাবার পর বাদবাকি কেউ রান্না ভাত খেতে পারেনি। ওরা যখন খেতে বসেছিল তাতে বীভৎস পচা মাংসের গন্ধ ছাড়ছিল। সেই পচা গন্ধে সবার বমি উঠে আসে। কারোর আজ খাওয়া জোটেনি সারাদিন। আর এই ঘটনা নাকি রোজই ঘটতে থাকে। তবে নয়ন বাড়ি থাকলে সবকিছুই ঠিকঠাক থাকে। এসবের জন্য তোর বউ দায়ী। মরেও যেন শান্তি দিচ্ছে না সে। নিজের দোষে মরলো, অথচ এখন এমন ভয় দেখাচ্ছে যে আমরাই দায়ী। মালিনী শুধু তোমাদের ভয় দেখাচ্ছে কেন? তোমরা কি কোনো অন্যায় করেছিলে? আমাকে তো ভয় দেখায় না কখনো। খাবারও তো আমি ঠিকঠাক খাচ্ছি, অথচ তোমরা খেতে গেলেই পচে যাচ্ছে। এরকম হবার কারণটা কি? নয়নের উত্তর শুনে মা মেয়ের গালে হাত। নয়ন কি শেষ পর্যন্ত তাদের দোষী ঠাওরাচ্ছে? শোনো মা, তোমার ছেলের কথা শোনো। এবার হয়তো বলেই বসবে ওর বউয়ের মৃত্যুর জন্য আমরাই দায়ী। কি অবস্থা হলো এবার বলো তো? আহা, বউ মরে যেতে অনেক শোক পেয়েছে বেচারি। এতদিন বাদে বুড়ো বয়সে যাও বা একটা বিয়ে করলো, তাও ভাগ্যে সইল না। ভগবানের কেমন বিচার এটা! নয়ন জানে কথাগুলো তাকে টিটকিরি মেরেই বলা হচ্ছে। নয়ন চুপচাপ শুনল, কোনো উত্তর দিল না যতীনের কথার। সেই রাতে মা শুতে নিজের ঘরে গেল। একটু বাদেই চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো। ভয়ে তার মুখ সাদা আর থরথর করে কাঁপছে। সবাই জানতে চাইল কি হয়েছে। কমলা শুধু আঙুল দিয়ে ঘরের সিলিং দেখালো, কিন্তু সবাই ঘরে ঢুকে দেখল ওখানে তো কিছুই নেই। ময়না খানিক রেগে চেঁচিয়ে উঠল, আরে বলবে তো কি হয়েছে? শুধু আঙুল দেখালে কি বুঝবো? রাত দুপুরে যত সব ঢং করতে পারো তুমি। ঘরের সিলিং থেকে একটা মেয়ের দেহ ঝুলছিল, গলায় দড়ি বাঁধা অবস্থায়। তার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে, জিভ বের হয়ে গেছে, আর সারা মুখ রক্তে ভেসে যাচ্ছে। ও মা গো, এসব কি হচ্ছে? কি এখন তো কেউ নেই ঘরে, কি সব বলছো তুমি? বিশ্বাস কর, এই মাত্র ছিল ঘরে। আমি দেখেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এলাম। বাপরে, আমি কি করে ওই ঘরে একা থাকবো? ও নয়ন, তোর ঘরে একটু শোবো আজ। আমি একা কিছুতেই ওই ঘরে শোবো না। নয়ন বাধ্য হয়েই মাথা নেড়ে ঘরে চলে এলো। কমলা সেই রাতে নয়নের ঘরে শুতে এলো, আর মালিনী আজ রাতে নয়নের কাছে এলো না। সেদিন বেশ রাতে নয়ন নৌকো করে বাড়ি ফিরছিল। নৌকোয় সে ছাড়া আরও কয়েকজন ছিল। তারা নিজেদের মধ্যে গল্পগুজব করছিল। জগন্নাথপুরের ঘাট আসতেই ওরা নেমে গেল, আর তক্ষুনি ঘোমটা দিয়ে মুখ ঢাকা একটা বউ উঠল। নয়ন অবাক হলো। এত রাতে কোনো গৃহবধূ, বাড়ির বউ, একা নৌকোয় ওঠে? মাঝি হঠাৎই বলে উঠল, বাবু দেখেছেন, আকাশের গতি সুবিধের নয়।
রতনপুর ঘাটে পৌঁছতে পারলে হয়। বেদম ঝড় বৃষ্টি নামবে এক্ষুনি। ও মেয়ে, এত রাতে কোথায় যাবে? আমি কিন্তু রতনপুরের ঘাটে নাও বাঁধবো, তার বেশি যাব না। তুমি কোথায় যাবে? সে কোনো কথা না বলে মাথা নাড়াল। মনে হলো সেও ওখানেই যাবে। রতনপুরের ঘাট আসার আগেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল। নৌকোর ভিতর জল ঢুকছে, এবার ডুবে না যায়। নৌকোটা হঠাৎই দুলতে শুরু করল আর চোখের নিমেষে উল্টে গেল। ভোরবেলায় চোখ খুলতেই নয়ন দেখল সে রতনপুরের ঘাটের কাছে শুয়ে আছে। আশেপাশে ভিড় করে থাকা সবাই জানালো কাল বিশাল ঝড় বৃষ্টিতে নৌকোডুবি হয়েছে, তবে মাঝি বেঁচে গেছে। কিন্তু নয়নের বেঁচে ফেরাটা যেন অদ্ভুত। নয়নের এবার মনে পড়ল কাল রাতে নৌকোটা যখন উল্টে গেল, নয়ন তার তলায় চাপা পড়েছিল। হঠাৎই মনে হলো কেউ যেন তাকে ধরে ফেলল, নৌকোর তলা থেকে তাকে টেনে বার করে আনল। নইলে তার বেঁচে ফেরার কথাই নয়। আর টেনে যে বার করল, যদি সে মাঝি না হয়ে থাকে তবে তো সে ওই বউটাই। আর তাহলে ওই বউটা মালিনী ছাড়া আর কেউ হতেই পারে না। নয়ন মনে প্রাণে সেইটাই বিশ্বাস করার চেষ্টা করল, নইলে তাকে বাঁচাবার এত গরজ কার হবে? রাতে বাড়ি ঢুকতেই দেখল সবাই যেন ভয়ে আতঙ্কে কাঠ হয়ে আছে। ময়না তার ঘরে শুয়ে আছে, খুব নাকি অসুস্থ। আর শাশুড়ি জামাই ফিসফিস করে কি সব আলোচনা করছে। নয়নকে দেখে চুপ করল দুজনেই। নয়ন তার ঘরে এসে ঢুকল। কমলা এসে জানালেন, আজ কি হয়েছে জানিস? ময়না আজ সন্ধ্যের সময় ছাদে জামা কাপড় আনতে গেছিল। অনেকক্ষণ হয়ে গেলেও আসছে না বলে যতীন ছাদে গিয়ে দেখে ময়না সেখানেই অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর জ্ঞান ফিরলে জানা যায় সে যতবার জামা কাপড়গুলো তুলতে যাচ্ছে ততবার সেগুলো হাওয়ায় ভেসে চলে যাচ্ছিল। ময়না কিছুতেই সেগুলো ধরতে পারছিল না। হঠাৎই কে যেন বিকটভাবে হাসতে শুরু করলে। ময়না পেছন ফিরে তাকিয়ে দেখে পাঁচিলের ওপর দিয়ে খোলা চুলে কেউ একজন হেঁটে চলেছে। তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু তার পেটের মধ্যে একটা ছুরি গেঁথে আছে তখনও, আর তার থেকে গল গল করে রক্ত ঝরছে। তাই দেখে ময়না ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সব কাণ্ড কারখানা হচ্ছে বলতো, আর তো মেনে নেওয়া যায় না এসব। ময়নাকে ছাতে যেতে বারণ করবে। নয়নের প্রত্যুত্তরে কমলা তেড়ে ফুড়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু নয়ন আর কোনো কথা না শুনেই বাথরুমে ঢুকে গেল। কমলা নিষ্ফল আক্রোশে ঘর থেকে বেরিয়ে গেলেন। এর 2-3 দিন বাদে বাড়ি ফিরতেই নয়ন দেখল তাদের বাড়িতে এক তান্ত্রিক এসেছে। মা আর ময়নার সাথে বসে কি সব আলোচনা করছে। ওনার পরনে রক্তবস্ত্র, এক মুখ দাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা, গোল গোল চোখগুলো যেন চারদিকে ঘুরছে। নয়নকে দেখে এক গাল হেসে মা এগিয়ে এলেন। ওই যে তান্ত্রিক যদুনাথ বাবা এসেছেন। তিনি বলেছেন মালিনীর ওই দুষ্ট আত্মাকে তাড়িয়েই ছাড়বে। এই বাড়ির ধারে কাছে সে যেন এসে ভয় দেখাতে না পারে। বাবা, আমরা তো বাঁচি তাহলে। দিন রাত ভয়ে ভয়ে থাকি সবাই। ও মরে গিয়েও যেন শান্তি দিচ্ছে না তান্ত্রিক বাবা। ওদিকে তান্ত্রিক যদুনাথ অভয় দিল, আমি এসে গেছি, তোদের আর কোনো ভয় নেই। একটা সামান্য প্রেতাত্মা, আমার সাথে লড়াই করবার ক্ষমতা এর নেই। তোরা নিশ্চিন্ত থাক, আর কেউ তোদের ভয় দেখাতে পারবে না। যা। নয়নের মনটা খারাপ হয়ে গেল। রাতের বেলায় মালিনী তার পাশে এসে আর বসতে পারবে না, মাথায় হাত বুলিয়ে দেবে না। মালিনীকে ছাড়া নয়ন বাঁচবে কি করে? রোজ রাতের বেলা নয়ন যে ওর অপেক্ষায় থাকে। আর যদি মালিনী না আসতে পারে বাড়িতে, নয়ন কি আশায় থাকবে? পরদিন সারা দিন ধরে তান্ত্রিকের তাণ্ডব চলল। পুরো বাড়ি জুড়েই সে তার প্রক্রিয়া চালালো। বাড়ির বাকি 3 জন বেশ খুশি। মালিনীর হাত থেকে তারা রেহাই পাবে। শুধু নয়নের বুকের ভিতর ফাঁকা হয়ে যাচ্ছিল।
মা এসে তার হাতে একটা কবচ বেঁধে দিলেন। ওটা তান্ত্রিকের দেওয়া। মা চলে যেতেই নয়ন সেটা খুলে ফেলল। সে তো চায় মালিনী তার কাছে আসুক রোজ রোজ। মালিনী তাকে ভয় দেখাতে আসে না, বরং তার ভালোবাসার স্পর্শ পাওয়ার জন্য নয়ন উৎসুক হয়ে থাকে। আজ 3 দিন ধরে মালিনী আর বাড়ির মধ্যে ঢুকতেই পারছে না। সেদিন সেই তান্ত্রিক এসে প্রেত বন্ধন গণ্ডি কেটে রেখেছে। সেটা এড়িয়ে মালিনীর এই বাড়ির মধ্যে আসা সম্ভব নয়। নয়ন রাত হলেই ছটপট করতে থাকে মালিনীর জন্য, অথচ তার দেখা আর স্পর্শ সে পায় না। রাতে কাজ সেরে নয়ন নৌকো করে ফিরছিল। রতনপুরের ঘাটে নেমে সুবল কাকার চায়ের দোকানে চা খেয়ে চুপচাপ বসে থাকলো নয়ন। সুবল কাকা জিজ্ঞাসা করলেন, কি রে নয়ন, বাড়ি ফিরবি না? রাত হয়ে গেল যে, কতক্ষণ আর এখানে বসে থাকবি বাবা? বাড়িতে ঢুকতে আর ভালো লাগে না কাকা। ফাঁকা ঘরটা যেন আমায় গিলতে আসে। কি করব বাড়ি ঢুকে? সত্যি কিভাবে তোর বউটা মরলো? কি আর বলবো বল, তোর কপালে অমন লক্ষ্মীমন্ত বউটা থাকলো না। কপাল রে নয়ন, সবই কপাল। দুঃখ করিস নে বাবা, তুই আবার সংসার কর বাবা, নইলে সারা জীবন কাটাবি কেমন করে এভাবে? শোক কেটে যাবে। তুই বিয়ে কর বাবা, তুই বিয়ে কর। সুবল কাকার কথা শুনতে শুনতে নয়ন চায়ের দোকান থেকে বেরিয়ে নদীর পাড়ে একটা ফাঁকা জায়গা দেখে বসল। বাড়ি ঢুকতে ইচ্ছাই করছে না তার। কি হবে বাড়িতে ঢুকে? কে আছে তার জন্য বাড়ির মধ্যে? ওরা তো নিজেদের নিয়েই মুশকুল। নয়ন মরল কি বাঁচল তা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। ওরা শুধু সময় মতো টাকাটা নিয়ে নিতে জানে। আর মালিনীকে বিয়ে করে তাকেও রক্ষা করতে পারল কি? তার অবর্তমানে ডাকাতদের হাতে প্রাণ গেল মালিনীর। নয়নের নিজেকে কেমন ব্যর্থ বলে মনে হয়। সবই তো তারই দোষ। নিজেকেই দোষী ঠাওরায় নয়ন। বুকের ভিতর থেকে একদলা কান্না যেন ঠেলে বেরিয়ে আসতে চায়। মালিনী, মালিনী, তুমি কি আর আমার কাছে আসবে না? আমি বাঁচবো কেমন করে? আর যে বেঁচে থাকতে ভালো লাগে না আমার। আগে তুমি রোজ রাতে আসতে, আমি তোমার অপেক্ষায় বসে থাকতাম, কিন্তু সেটুকু সুখও আমার কপালে সইল না, সইল না। নয়ন তার 2 হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে বসে বিলাপ করতে লাগলো। আর হঠাৎই নয়নের মনে হলো কেউ যেন তার কাঁধে একটা হাত রাখলো আর ফিসফিস করে বলল, তুমি এত ভেঙে পড়ছো কেন? আর কখনো মরে যাবার কথা বলবে না। আমি তোমার কষ্ট একদম সহ্য করতে পারি না। কে? ও, কি করব বলো তো? কিসের জন্য বাঁচবো আমি? তুমি ওভাবে আমার জীবন থেকে চলে গেলে কেন? একবারও ভাবলে না আমি থাকবো কি নিয়ে? নয়নের কথা শুনেও মালিনী চুপ করে আছে, কোনো কথাই বলছে না। নয়ন আবার জানতে চাইল, কথা বলছো না কেন? উত্তর দাও। কেন তুমি ডাকাতদের সাথে মোকাবিলা করতে গেলে সেদিন? এত সাহস দেখাতে গেলে কেন মালিনী? এতে তোমার বিপদ হতে পারত। তুমি নিজের কথা না ভাবো, বাচ্চাটার কথাও তো ভাবতে পারতে। আমি কোনো ডাকাতদের সঙ্গে মোকাবিলা করতে যাইনি। আসল কথা, সেদিন বাড়িতে কোনো ডাকাতই পড়েনি। সব মিথ্যে কথা বানিয়ে বলা হয়েছে সবাইকে। নয়ন ভয়ানক চমকে উঠল শুনে। এটা কিরকম কথা বলছে মালিনী?
সেদিন বাড়িতে কোনো ডাকাত পড়েনি, সব মিথ্যে কথা। এতদিন ধরে তো এই কথাটাই শুনে এসেছে সে। শুধু সে কেন, সবাই তো তাই জানে, এমনকি পুলিশকেও তাই বলা হয়েছে। কি মিথ্যে? মালিনী, মালিনী সেদিন কি হয়েছিল আমায় তুমি সব খুলে বলো একবার। আমি তো এতদিন এটাই শুনে এসেছি, সেদিন বাড়িতে ডাকাত পড়েছিল আর তাদের হাতে তুমি খুন হয়েছ। আমাকে খুন করার প্ল্যান বেশ অনেক দিন ধরেই চলছিল, কিন্তু পেরে উঠছিল না। আমি সন্তান সম্ভাবনা জানার পর থেকে আরো মরিয়া হয়ে উঠেছিল ওরা। আমাদের সন্তান হলে ময়নার ভয় হয়ে গেছিল যে ওদের তাড়িয়ে দেওয়া হবে এই বাড়ি থেকে। তাই আমাকে খুন করার প্ল্যান করেই রেখেছিল অনেক দিন ধরে। শুধু সময়ের অপেক্ষায় ছিল ওরা। তোমার পাটনা যাবার কথায় ওদের সামনে সুযোগ এসেই গেল। তাই তোমার পাটনা যাবার কথায় আমি অত ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তুমি আগে কেন এসব আমায় জানাওনি? তুমি যখন বুঝতে পেরেছিলে ওরা তোমার ক্ষতি করবে, একবার তো আমায় বলতে পারতে মালিনী। তাহলে অন্তত এভাবে তোমায় ওরা মারতে পারতো না। বিশ্বাস করো, আমার সন্দেহ হলেও বুঝতেই পারিনি যে ওরা সত্যিই আমায় মেরে ফেলবে। তাই আমি তোমাকে কিছুই জানাইনি। তাছাড়া একটা ব্যবসার কাজে বাড়ি থেকে কত দূরে যাচ্ছ এসব বলে মনটা খারাপ করে দিতে চাইনি তোমার। তোমার এই বোকামির জন্য আমি তো সব হারালাম। এবার কি হবে? আমি কি নিয়ে থাকবো মালিনী? তুমি বাকিটা শোনো এবার। ওরা ঠিক করলো তুমি ফেরার আগের দিন আমায় শেষ করবে। তাহলে অনেকটা সুবিধা। তুমি ফিরে এসেই আমার বডি দেখতে পাবে, ওরাও নিশ্চিন্ত হবে। আমি আর সহ্য করতে পারছি না মালিনী। আমার অবর্তমানে কত ঘৃণ্য চক্রান্ত করে মেরেছে ওরা তোমায়। কি করে পারলো এসব করতে? ওরা কি মানুষ? পুরো ঘটনাটা আগে তুমি শোনো। আমার কাছে যে 30,000 টাকা দিয়ে গিয়েছিলে সেটা ওরা জানতো। সেদিন রাতে আমি শুয়ে পড়ার কিছুক্ষণ বাদে আমার দরজায় ঠক ঠক করে আওয়াজ করতে থাকে। আমি কে বলতেই শুনলাম তোমার মায়ের গলা। দরজাটা খুলতে বলছে, কি যেন দরকার আছে। দরজা খুলতেই দেখি 3 জনেই দাঁড়িয়ে রয়েছে। তোমার মা আমাকে বলল, তোমার কাছে যে নয়নের 30,000 টাকা আছে সেটা দাও, খুব দরকার, সকালেই লাগবে। ওটা আপনার ছেলে রেখে গেছে, ফিরে এসে দরকার হবে বলে। ওর ব্যবসার টাকা। তোর কাছে অত কিছু জানতে চাইনি, টাকাটা দিবি কিনা বল। কালকেই আপনার ছেলে ফিরবে, ওর কাছ থেকেই চেয়ে নেবেন। আমি দিতে পারবো না এখন। এবার শাশুড়ি আমার গালে ঠাস ঠাস করে চর কষিয়ে দিল। ময়না এসে আমার চুলের মুঠি ধরে বলল, আগে টাকাটা বের কর, তারপর তোর খবর নিচ্ছি। খুব বার বেড়েছিস না, হ্যাঁ ভিখিরির মেয়ে কোথাকার। তোমার দাদা ফেললে টাকাটা চেয়ে নিও। আমি কেমন করে দেব বলো? টাকাও সাবধানে রাখতে বলেছে, এসে দরকার হবে বলেছে। তুই সোজা কথায় যখন বুঝবি না তখন বাঁকা পথ তো ধরতেই হবে। যতীনের হাতে একটা ধারালো ছুরি ছিল, সেটা আমার পেটে ঢুকিয়ে দিল। আমি ওখানে মুখ থুবড়ে পড়ে শেষ হয়ে গেলাম। এরপর বাকি নাটক ওরা নিজেদের মতো করে করেছে, সমস্তটা ওদের সাজানো। ওরাই আলমারির ভিতর থেকে টাকা গয়না সব বার করে নিয়েছে, নিজেদের মাথায় বাড়ি মেরে রক্ত বার করেছে, আর তাতে ব্যান্ডেজ করে দিয়েছে।
ওরা যে বেঁচে থাকবে এত বড় অন্যায় করেও, ওদের শাস্তি কে দেবে মালিনী? কে দেবে? পুলিশকে বলেও কোনো লাভ নেই, কারোর কোথাও কোনো প্রমাণ নেই। কি করে প্রমাণ হবে যে ওরা তোমায় খুন করেছে? তুমি চিন্তা করো না, ওরা ঠিক শাস্তি পাবে। আমি ওদের নিজের হাতে শাস্তি দেব, কেউ পার পাবে না। জানো তো, পাপের একমাত্র শাস্তি মৃত্যু। আমার ও বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করেছে ওরা, কিন্তু তাতে ওরা বাঁচবে না গো। ওরা শুধু আমাকে মারেনি, আমার গর্ভে বেড়ে ওঠা 5 মাসের সন্তানকেও মেরে ফেলেছে। সেটা আরো ভয়ানক। তাই ওদের শাস্তি ওরা ঠিক পাবে। তবে তোমাকে একটা কথা দিতে হবে, নইলে আমি যে শান্তি পাচ্ছি না। তোমার এই অবস্থা আমি চোখে দেখতে পাচ্ছি না গো। কি কথা দেব তোমায় মালিনী? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে তুমি আমায় কথা দাও, তারপর বলছি। বেশ, আমি কথা দিলাম। বলো, এবার কি বলবে বলো। তোমাকে আবার সংসার করতে হবে। তোমার এই অবস্থা আমি আর সহ্য করতে পারছি না। এরপরে তোমাকে কে দেখবে বলো তো? কি অসম্ভব কথা বলছো! তুমি কি বলছো মালিনী? আমি পারবো না। তুমি আমায় কথা দিয়েছো, সেটা ভুলো না। আর তুমি এবার বাড়ি যাও, অনেক রাত হয়েছে। বাড়ি ঢুকতে যে আমার ইচ্ছে করে না মালিনী। এখন রাতের বেলা তোমার স্পর্শ আর পাই না। আমারও আর তবু তুমি বাড়ি যাও আজ, তোমার দরকার আছে যে বাড়িতে। মালিনী তার বাড়ি যাবার জন্য এত কেন পীড়াপিড়ি করছে আজ নয়ন বুঝে উঠতে পারে না। তবু বাধ্য হয়ে সে নদীর ঘাট থেকে বাড়ির দিকে হাঁটা লাগায়। কিছু দূর যেতেই দেখে তাদের পাশের বাড়ির ছেলে বিমল ছুটতে ছুটতে আসছে। নয়নদা, তোমাদের বাড়িতে আগুন লেগেছে, আমি তোমাকেই খুঁজতে যাচ্ছিলাম। নয়ন বিমলের সাথে ছুটে এসে দেখে বাড়ির দোতলাটা দাউ দাউ করে জ্বলছে, আর ওখান থেকে বাঁচার আকুতিতে বিভৎস চিৎকার ভেসে আসছে। অনেক লোক জড়ো হয়েছে বাড়ির সামনে, কিন্তু কারোর এগোবার উপায় নেই। শুধু নিচ থেকে জল ছুঁড়ে মারছে। সবার চোখের সামনে দোতলাটা পুড়ে ছাই হয়ে গেল। নয়ন জানে এসব মালিনীর অভিশাপে হয়েছে, তাই সে তাকে বাড়ি ফেরার জন্য জোর করছিল। সে তার উপর অন্যায়ের শোধ নিয়েছে আজ। ওখানে উপস্থিত লোকজন নানা কথা বলছে। কেউ বলছে রান্না করতে গিয়ে আগুন ধরে গেছে, কেউ বলছে যতীন সিগারেট খেতে গিয়ে এটা করেছে। এরকম নানা আলোচনা চলছে। আসল ঘটনা কেউই জানে না। কিন্তু হঠাৎই বিমলের মা তাকে আড়ালে ডেকে বলে, কি আর বলবো বাবা, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, তখন আমার নিজের চোখে একটা অদ্ভুত কাণ্ড দেখলাম। একটা আগুনের গোলা যেন সে রকেটের মতো বাইরে থেকে দোতলার ঘরের মধ্যে ঢুকে পড়লে জানলা দিয়ে। তারপর সাথে সাথে পুরো দোতলাটা দাউ দাউ করে জ্বলতে শুরু করলে। কেউ বেরোতেই পারলে না ঘর থেকে। দেখার পর থেকে আমি যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। এটা কি দেখলাম আমি? এমন ঘটনা আবার হয় নাকি? ভয়ে যেন আমার গায়ে কাঁটা দিচ্ছিল। এই দেখো, এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। নয়ন চুপ করেছিল, কোনো উত্তর দিল না। আর উত্তর দেওয়ার মতো ছিলই বাকি। আগুনের তেজ কমলে 3টে দেহ উদ্ধার হলো। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনার বেশ কয়েক মাস বাদে নয়ন মালিনীকে দেওয়া কথা রেখেছিল। এক বিধবা গরিবের মেয়েকে বিয়ে করেছিল সে। 2 বছর বাদে তাদের একটি মেয়ে হলো। তার নাম রাখল মালিনী।
শুনছিলেন সুদীপ্তা ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প মালিনী। গল্প শুনে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন এবং আমাদের সমস্ত গল্প শুনে আমাদের জানাবেন কেমন লাগছে আমাদের গল্প। প্রতি শনিবার আপনাদের জন্য আমরা সাজাই রোমাঞ্চকর গল্পের আসর। আজকের গল্পে গল্প পাঠে ছিলেন রিতম, মালিনীর চরিত্রে মঞ্জরি, নয়নের মা কমলার চরিত্রে অরুণিতা, নয়নের বোন ময়নার চরিত্রে নর্মদা, নয়নের চরিত্রে সার্থক, যতীনের চরিত্রে সায়ম এবং দারোগার চরিত্রে সৌরভ। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ নির্মাণ করেছে 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইন করেছে অর্কজিৎ। আগামী সপ্তাহে শনিবার আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরব আমরা। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।